আসসালামু আলাইকুম। ভারতের বাঁধ থেকে হঠাৎ করে ছেড়ে দেয়া পানিতে বাংলাদেশের বন্যা পরিস্থিতি মারাত্মক থেকে ভয়ংকরতম পর্যায়ে চলে গেছে। গতকালকে আপনারা জানেন যে ৮টি জেলা প্লাবিত হয়েছিল। ইতিমধ্যেই ১০টি জেলা সম্পূর্ণভাবে প্লাবিত হয়েছে এবং কমপক্ষে ৩৬ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু এখন পর্যন্ত এইসব জেলা পানির মধ্যে রয়েছে, তাই এখানে সম্পূর্ণ সঠিকভাবে নিউজ কালেক্ট করা সম্ভব হচ্ছে না। তবে এখন পর্যন্ত কমপক্ষে ৮ জন লোকের মৃত্যু সংবাদ নিশ্চিত করা গেছে। অবস্থা কতটা ভয়াবহ তা ইতিমধ্যে আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সামাজিক মাধ্যমে দেখেছেন। এই ১০ জেলায় বর্তমানের অধিকাংশ জায়গায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে। আর বিদ্যুৎ দেওয়ার কোনো অবস্থাও নেই। কারণ বিদ্যুৎ যদি এই মুহূর্তে দেওয়া হয়, তাহলে যারা এখন বসতবাড়িতে বসবাস করছেন, তাদের জীবনের ঝুঁকি চলে আসতে পারে। এই ১০ জেলার পরিস্থিতি ভয়াবহ, তবে কুমিল্লা এবং ফেনীর অবস্থা বেশি ভয়াবহ। ইতিমধ্যে গোমতী নদীর উপরে যে বাঁধ ছিল সে বাঁধটিও ভেঙে গেছে এবং হালদা নদীর উপরে যে বাঁধ ছিল সেটাও ভেঙে প্লাবিত হচ্ছে ফটিকছড়ির নতুন নতুন এলাকা। বন্যায় বিপর্যস্ত জায়গাগুলোর অবস্থা এমন হয়েছে যে এই এলাকাগুলোকে এখন চেনার পর্যন্ত কোনো উপায় নেই। সরকারের তরফ থেকে ইতিমধ্যেই সেনাবাহিনীকে সাহায্যের জন্য নিয়োজিত করা হয়েছে। সাধারণ মানুষ এখানে নেমেছে, প্রশাসন নেমেছে, ফায়ার সার্ভিস নেমেছে। তাছাড়া বিভিন্ন এলাকা থেকে ট্রলারে করে শত শত স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্বেচ্ছাসেবী মানুষরাও কিন্তু এই বন্যার্তদের সাহায্যে এগিয়ে যাচ্ছেন, কিন্তু কোনোভাবেই এই সাহায্যকে পর্যাপ্ত বলা সম্ভব হচ্ছে না। বাংলাদেশের তরফ থেকে জানানো হয়েছে যে ভারত হঠাৎ করে যে এইভাবে জল ছেড়ে দেবে বা এত বড় ভয়াবহ বন্যা হবে, এই বিষয়ে বিশেষ কোনো পূর্বাভাস ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে দেয়া হয়নি। তাছাড়া শুষ্ক সময়ে আমাদের ন্যায্য হিস্সার পানি পর্যন্ত আটকে রাখে ইন্ডিয়া। আর বন্যার সময় যে পানি আমাদের দরকার নেই, সেই পানি দিয়ে সমস্ত বাংলাদেশের অধিকাংশ এলাকাকে ভাসিয়ে দেয়া যেন ভারতের একটা নিয়মিত কালচারে পরিণত হয়েছে। আর এবারে যে ঘটনাটি ঘটলো, যদিও এইবারের বন্যায় ভারতের দোষ কতটুকু এ নিয়ে কিন্তু যথেষ্ট তর্ক-বিতর্ক রয়েছে, এর পক্ষে বিপক্ষে লোক রয়েছে। আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে তিস্তা নিয়ে চীনের সাথে বাংলাদেশ মিলে যে যৌথ পরিকল্পনা নিয়েছিল তিস্তা মহাপ্রকল্প, এই প্রকল্পের বাস্তবায়নের প্রয়োজনীয়তা কতটুকু এটা কিন্তু বাংলাদেশের মানুষকে আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই মহাদুর্যোগ। তবে বর্তমান যে সরকার রয়েছে, সে কিন্তু বাংলাদেশের যে সার্বিক বিষয়গুলো, এগুলোকে সংস্কার করাই তার প্রধান লক্ষ্য। এই মুহূর্তে এত বড় একটি প্রজেক্টে হাত দেওয়া তার পক্ষে সম্ভব কিনা, এটা কিন্তু বড় চিন্তার বিষয়। কিন্তু ভবিষ্যতের বন্যা মোকাবেলায় এটা করা ছাড়া আমাদের হাতে আর কোনো অপশন আছে বলেও আমাদের মনে হয় না। তাছাড়া আপনারা জানেন বাংলাদেশ এবং চীন মিলে যে তিস্তা নিয়ে একটি মহাপ্রকল্প করেছিল বা মহাপ্রকল্পের যে একটি পরিকল্পনা করছিল, এই পরিকল্পনা যদি বাস্তবায়িত হয় তাহলে বাংলাদেশের উপর চীনের কিছু সামরিক প্রভাব থাকবে এমন অভিযোগ করে আসছিল ইন্ডিয়া। আর তৎকালীন সময়ে বাংলাদেশের তৎকালীন যে সরকার তার সঙ্গে ইন্ডিয়ার খুব ভালো সম্পর্ক ছিল। আর এ কারণে বিশেষ করে ভারতের প্রতিবাদের মুখে কিন্তু এই মহাপ্রকল্প বাস্তবায়ন করা বা এই প্রকল্প আর এগোনো শেষ পর্যন্ত সম্ভব হয়নি। কিন্তু বর্তমানে সেই সরকার না থাকলেও বর্তমানে যে সরকার রয়েছেন, তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস বা সরকার প্রধান উপদেষ্টা হিসেবে যিনি রয়েছেন, তার সঙ্গে সবচেয়ে ভালো সম্পর্ক আমরা জানি সেটা হলো ইউএস এর, এবং ইউএস এবং চায়না এদের সম্পর্ক কিন্তু সাপে নেউলে। আর এক্ষেত্রে চীন যদি কোনো মহাপ্রকল্প নিয়ে বাংলাদেশের সাথে এগিয়ে আসে, সেক্ষেত্রে চীনের বাংলাদেশের উপর প্রভাব বাড়বে। এটা আসলে যুক্তরাষ্ট্র কতটুকু চাইবে এটাও কিন্তু সঠিক করে বলা যাচ্ছে না। তাই হুট করেই চীন এবং বাংলাদেশের সেই যে তিস্তা নিয়ে প্রকল্প, এটা বাস্তবায়ন হচ্ছে এমনও বলা যাচ্ছে না। তবে সেটা চীনেরই করতে হবে এমন কিন্তু কথা নেই। আমাদের দরকার হলো বাঁধ, সেই বাঁধটা যেই করুক না কেন। বিদেশ থেকে হুটহাট করে ঋণ নিয়ে নিজের পকেটে ঢুকিয়ে নেবে এমন না। অরিজিনালি আমাদেরকে টাকা নিবে, কাজ করবে এমন যে দেশ করুক না কেন, এই প্রকল্প যদি বাস্তবায়ন করা যায় তাহলেই হলো। সেটা চীন হোক, আমেরিকা হোক, রাশিয়া হোক বা ইউরোপিয়ান যে কোনো দেশই হোক না কেন। বর্তমান বন্যা পরিস্থিতিতে ভারতের উপরে সাধারণ মানুষের ক্ষোভ কিন্তু সোশ্যাল মিডিয়ায় তীব্রভাবে দেখা যাচ্ছে। তারা ভারতকে এর জন্য একতরফাভাবে দোষী করে যাচ্ছেন। তাছাড়া গতকালকে ভারতের পক্ষ থেকে একটি ব্যাখ্যা দেওয়া হয়েছিল। তারা জানিয়েছিলেন যে তারা বন্যায় বাঁধের গেট খুলে দেননি এবং তাদের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু আরো নিন্দার ঝড় ওঠে বাংলাদেশে। আজ এই যে বক্তব্য তারা দিয়েছিলেন, এই বক্তব্যের বিষয়টা আরো ক্লিয়ার করেছেন তারা। ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে যে ইন্ডিয়ায়ও ভয়াবহ বন্যা চলছে। তাদের অবস্থা যে ভালো এমনটা নয়। তারা জানিয়েছে ১৯৯৩ সালের ২১শে আগস্ট ত্রিপুরার সাব্রুমে একদিনে ২৪৭ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছিল। আর এরপরে প্রায় ৩১ বছর পরে সেই রেকর্ডটি ভেঙে গেল। অর্থাৎ ২৪শে আগস্ট একদিনে বৃষ্টির রেকর্ড হয়েছে ৩৭৫.৮ মিলিমিটার। অর্থাৎ এরকম ঘটনা ভারতে গত ৩১ বছরের মধ্যে আর হয়নি। ৩ দশক পরে এমন ভয়াবহ ঘটনার সাক্ষী হচ্ছে ভারত, যের জন্য তারাও প্রস্তুত ছিল না। তাদের আবহাওয়া দপ্তরের হিসাব অনুযায়ী আগস্ট মাসের ২১ দিনে স্বাভাবিক বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল মাত্র ২১৪ মিলিমিটার। সেখানে বৃষ্টি হয়েছে ৫৩৮.৭ মিলিমিটার, যা
তাদের এস্টিমেটের চেয়ে 151% বেশি, এবং এর জন্য ত্রিপুরা সহ তাদের বিভিন্ন এলাকা মারাত্মকভাবে প্লাবিত হয়েছে। তাদের গ্রামের পর গ্রাম সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে এবং একই সঙ্গে তাদের বিভিন্ন জায়গায় ভূমিধস হয়েছে। ভারতের যে তিস্তা রয়েছে সেখানে তাদের 550 মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হয়ে গিয়েছে এবং ভূমিধসের ফলে তাদের বাঁধের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এই ক্ষতিগ্রস্ত বাঁধ যেন সম্পূর্ণ ভেঙে না যায় তার জন্য একটি সাইডের বাঁধের গেট তারা খুলে দিয়েছে চাপ কমানোর জন্য। কিন্তু এতে করে কিন্তু তাদের ওখানের নদীর বা নদী নালার যে পানি এগুলো কমেনি, বরং আরো বৃদ্ধি পেয়েছে। তাই তাদের এই সিদ্ধান্ত সঠিক ছিল কিনা এটা নিয়ে তারা চিন্তায় রয়েছেন। অন্যদিকে যে বাঁধটি খুলে দেওয়া নিয়ে বিতর্ক হয়েছে অর্থাৎ ডমুর বাঁধ, সেই গোমতী জলবিদ্যুৎ কেন্দ্রের কোনো গেট তারা ইচ্ছা করে খুলে দেননি। তারা জানিয়েছেন জলাধারটি সর্বোচ্চ ধারণ ক্ষমতা ছিল 94 মিটার পর্যন্ত। জলস্তর যদি এর উপরে ওঠে তাহলে তাদের সিস্টেমে অটোমেটিকলি একটি প্রসিডিউর দেওয়া আছে, সেটা হলো এর উপরে উঠলে বাঁধকে রক্ষার জন্য বা ওভারফ্লো রক্ষার জন্য বাঁধের গেটগুলো অটোমেটিকলি খুলে যাবে। তাই অটোমেটিকলি এই গেট খুলে গেছে এবং তাদের একটি গেট থেকে এখন 50% হারে পানি সরে যাচ্ছে। এই যে সীমা অর্থাৎ 94 মিটার পর্যন্ত, এই সীমার নিচে যখন পানি নেমে যাবে তখন অটোমেটিকলি আবার গেটগুলো আটকে যাবে। তারা জানিয়েছেন যে তারা এই কথাটাই মূলত বলেছেন, তবে সেটাকে অনেক মানুষই স্বাভাবিকভাবে নেয়নি। তবে 31 বছরের রেকর্ডের ইতিহাস ভাঙলেও যখন ভারতে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি তখনও আমরা কিন্তু বারবার দেখেছি যে যখন আমাদের প্রয়োজন হয় তখন আমাদের ন্যায্য হিস্সার পানি তারা ছাড়ে না, আর যখন প্রয়োজন হয় না তখন তাদের বাঁধের সব কয়টা গেট খুলে দিয়ে আমাদেরকে ভাসিয়ে দিয়েছে। আর তাই এই মুহূর্তে তাদের এই ব্যাখ্যা আসলে বাংলাদেশী জনগণ খুব ভালো মনে দেখতে পারছে না। তবে এই বিষয়ে বাংলাদেশের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে অবস্থিত ভারতের হাই কমিশনের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে বন্যা মোকাবেলায় বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি উচ্চতর কমিটি গঠিত হতে পারে। এই কমিটি যদি করা যায় সেক্ষেত্রে ভয়াবহ বন্যা পরিস্থিতি হলে দুই দেশ যৌথভাবে এই বন্যা মোকাবেলায় কাজ করতে পারবে। আর নিঃসন্দেহে প্রস্তাবটি কিন্তু একটু দারুণ প্রস্তাব। একই সঙ্গে এই কমিটি যদি গঠন করা হয় সেক্ষেত্রে বন্যার পূর্বাভাস সহ আরো অনেক ক্ষেত্রেই কিন্তু দুই দেশের মধ্যে সহযোগিতা থাকবে এবং বিশেষ করে বাংলাদেশ এতে করে বেশি উপকৃত হবে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার অর্থাৎ 22শে আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভর্মা এবং প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাতের সময় ভারতের সরকারকে এই প্রস্তাব দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে যে নতুন করে যদি বৃষ্টি আর না হয় তাহলে হয়তো বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে, কারণ ইতিমধ্যেই কয়েকটি এলাকায় যতক্ষণ বৃষ্টি বন্ধ ছিল সেই সময়ের মধ্যে কয়েক জায়গায় বন্যার পানি কিছুটা নামতে শুরু করেছে বলে জানা গেছে। তো নতুন করে যদি বৃষ্টি না হয় এবং ভারত থেকে আবারও নতুন করে কোনো গেট টেট খুলে দেওয়া না হয় তাহলে আশা করা যায় আজকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। তবে আশার কথা হলো এই বাংলাদেশ সরকারের তরফ থেকে জানানো হয়েছে এই বন্যা পরিস্থিতিতে বন্যা কবলিত এলাকায় ঔষধ এবং বিশেষত অ্যান্টিভেনমের যেন কোনো অভাব না থাকে এই ব্যাপারটা নিশ্চিত করা হয়েছে, এবং ইতিমধ্যেই বন্যা কবলিত এলাকার প্রত্যেকটি হসপিটালে পর্যাপ্ত পরিমাণে ঔষধ ও বিশেষত অ্যান্টিভেনমের মজুত করা হয়েছে। আর এই ব্যাপারটা কিন্তু অত্যন্ত আনন্দের খবর, কারণ এই যে বন্যা পরিস্থিতিতে আপনারা হয়তো গতকালকে দেখেছেন যে সাপের মাথার উপরে ব্যাঙের বাচ্চা বা ছোট ব্যাঙ আশ্রয় নিয়েছে, এমন দৃশ্য দেখা গেছে। বাঁচার জন্য অন্যান্য যে বন্যপ্রাণী আছে এর সাথে সাথে বিষাক্ত যে প্রাণী আছে যেমন সাপ, এগুলো কিন্তু মানুষজনের ঘরবাড়ি বা মানুষের আবাসস্থলে প্রবেশ করেছে, এবং যদি আঘাতপ্রাপ্ত হয় স্বাভাবিকভাবে এগুলো কিন্তু মানুষকে কামড়াবে। আর এই পরিস্থিতিতে খাবারের সাথে সাথে অ্যান্টিভেনম এবং ঔষধও এইসব এলাকার মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে। আর এটির যদি মজুদ বাংলাদেশে বা ওইসব এলাকায় যথেষ্ট পরিমাণে থাকে এটা নিঃসন্দেহে একটি আশার বাণী। তো যারা ত্রাণ কাজে নিয়োজিত রয়েছেন বা উদ্ধার কার্যক্রমে নিয়োজিত রয়েছেন আপনারা যদি সাপে কাটা রোগী পান দ্রুত হসপিটালে নিয়ে আসেন। বন্যা কবলিত এলাকার প্রায় সবকয়টি বড় হসপিটালই এখন অ্যান্টিভেনমের সুবিধা রয়েছে, এবং অ্যান্টিভেনম দিয়ে প্রয়োজনে তাদেরকে ওই অবস্থায় অ্যান্টিভেনম দেওয়া অবস্থায় উন্নত চিকিৎসার জন্য আরো যে ভালো হসপিটাল আছে সেখানে ট্রান্সফার করা যাবে। একই সঙ্গে আরো একটি রিকোয়েস্ট, সেটা হলো এই বন্যা পরিস্থিতিতে আমাদের বন্যার্ত ভাই বোনদের পাশে এগোনো কিন্তু আমাদের সকলের নৈতিক এবং ইমানি দায়িত্ব। এখন আমাদের হয়তো অনেকের পক্ষে সশরীরে গিয়ে তাদেরকে সরাসরি সাহায্য করা সম্ভব নয়। যদি সরাসরি সাহায্য করা সম্ভব হয় তাহলে তো ভালো কথা, কিন্তু যাদের পক্ষে সরাসরি সাহায্য করা সম্ভব নয় আমাদেরও উচিত আমাদের যার যেরকম সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো। আমরা নিজেরা যেতে না পারলেও আমরা যাদেরকে বিশ্বাস করি, যেসব সংস্থাকে বিশ্বাস করি বা যেসব লোকদেরকে বিশ্বাস করি তাদের মাধ্যমে আমরা অনুদানের টাকা কিন্তু এই বন্যার্তদের কাছে পৌঁছে দিতে পারি। আপনারা যার যেরকম সামর্থ্য আছে আপনাদের পরিচিত যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে বন্যার্তদের কাছে সেই অর্থ পৌঁছে দিতে পারেন। তবে আমি ব্যক্তিগতভাবে আমাদের শ্রদ্ধেয় শায়খ আহমদুল্লাহর যে ফাউন্ডেশন রয়েছে অর্থাৎ আস সুন্নাহ ফাউন্ডেশন, এই সুন্নাহ ফাউন্ডেশনকে বিশ্বাস করি। আশা করি আমার মতো আরো অনেকেই হয়তো তাদেরকে বিশ্বাস করেন। এই মুহূর্তে আমাদের কিন্তু সাহায্য করা অতি জরুরি, সেটা যার মাধ্যমেই হোক না কেন। তো আমি আসলে এই প্রতিষ্ঠানটির কথা জানি।
তারা কিন্তু প্রায় সবকটি বন্যা কবলিত এলাকায় ইতিমধ্যে তাদের উদ্ধার কার্যক্রম এবং ত্রাণ কার্যক্রম শুরু করে দিয়েছে। ভয়াবহতা সেটা আমাদের 22-এর যে বন্যাটা ছিল সিলেটের তার চাইতে অনেক বেশি হয়ে গেছে। এমনকি এবারের বন্যা সিলেটের সুনামগঞ্জের অনেক এলাকাকেও প্লাবিত করেছে। তো আমরা বন্যার্ত মানুষের জন্য প্রাথমিকভাবে শুকনো খাবারের ব্যবস্থা করেছি। এখানে একটা কর্মযজ্ঞ চলছে, আমাদের আরেকটা শেড আছে সেখানে আরেকটা কর্মযজ্ঞ চলছে, ফেনীতে আরেকটা কর্মযজ্ঞ চলছে। 3টা জায়গায় আমাদের কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বস্তা রেডি হচ্ছে। এই বস্তাগুলোতে আমাদের প্রত্যেকটা পরিবারের জন্য যে প্যাকেজ আছে প্যাকেজের সব আইটেমগুলো থাকবে ইনশাআল্লাহ। এই বস্তাগুলোতে আমরা আপনারা চাইলে আসুন্না ফাউন্ডেশনকে আপনাদের ডোনেশন দিতে পারেন। কত অ্যামাউন্টের ডোনেশন দিবেন এটা কিন্তু বড় কথা না। একজন গ্রামের ছাত্র সে হয়তো 20-30 টাকা নিয়ে টিফিনে গেছে, সে কিন্তু ইচ্ছা করলে সেখান থেকে 5 টাকাও দান করতে পারে। কত টাকা দান করছে এটা কোনো ইস্যু না। যার যেরকম সামর্থ্য আছে, যার 5 টাকা সে 5 টাকা, যার 5 লক্ষ টাকা সে 5 লক্ষ টাকা, যে কোনো অ্যামাউন্টই দান করতে পারে। কোনো অ্যামাউন্টই ছোট না, কিন্তু দানটাই এখন বড় কথা। কারণ 5 টাকা করেও যদি দান করা হয়, 1 লক্ষ লোক এটাকে দান করে বা 5 লক্ষ লোক 20 লক্ষ লোক দান করে, তাহলে কিন্তু 1 কোটি 5 কোটি 10 কোটি টাকার একটা বড় অ্যামাউন্ট দান হয়ে যাবে। আর যেটা এই মুহূর্তে বন্যার্তদের দারুণ কাজে আসবে বলে আশা করা হচ্ছে। তো আপনারা যারা ছোট ছোট অ্যামাউন্ট যেমন 5 টাকা 10 টাকা 20 টাকা 100 টাকা 500 টাকা এগুলো দান করতে যাচ্ছেন এবং এই হ্যাসেলের জন্য ব্যাংকে আসলে দিতে চাচ্ছেন না, তারা বিকাশের মাধ্যমে কিন্তু এই ডোনেশন আপনি বিভিন্ন সংগঠনকে দিতে পারবেন। যেমন আসন্না ফাউন্ডেশনকে আপনারা বিকাশ অ্যাপ ওপেন করে সেখানে ডোনেশন অপশনে গিয়ে আসন্না ফাউন্ডেশন রয়েছে, সেখানে যে কোনো অ্যামাউন্টই কিন্তু দান করতে পারেন। তো আশা করি আমরা যারা সচ্ছল রয়েছি তারা বেশি এবং যারা অসচ্ছল তারা কম হলেও যেন বন্যার্তদের পাশে সামান্য অঙ্ক নিয়ে দাঁড়ায়, এই প্রত্যাশা এখনকার মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।